রাফি বাসায় যাচ্ছে এমন সময় কেউ একজন পিছন থেকে বলল, এই যে শুনছেন, প্লিজ আমায় একটু হেল্প করেন। মেয়েলি কণ্ঠ শুনে পেছন ফিরে তাকালো রাফি। রাত 2টা বাজে। এত রাতে একটা মেয়ে, তাও আবার কালো বোরকা, কালো হিজাব, হাত মোজা পা মোজা পরা। কিছুটা ঘাবড়ে গেল রাফি আর বলল, কি হেল্প করব আপনার? আর এত রাতে রাস্তায় একটা মেয়ে মানুষ কি করছেন? মেয়েটি তখন বলল, আমি অনেক বিপদে পড়েছি, প্লিজ কোথাও আজকে রাতটা থাকার ব্যবস্থা করে দেন। মেয়েটি কথাটা বলে কান্না করতে লাগলো। রাফি তখন বলল, প্লিজ কান্না থামান, মানুষ দেখলে বাজে ভাববে। এত রাতে একটা ছেলের কাছে হেল্প চাচ্ছেন, আজব মেয়ে আপনি। মেয়েটি তখন বলল, বিপদে পড়লে মানুষ আজবই হয়ে যায়। রাফি তখন বলল, আজব হন আর যাই হন, আমি আপনাকে কোথায় থাকার ব্যবস্থা করে দিব বলেন। মেয়েটি তখন বলল, আজকে রাতটা আপনার বাসায় থাকা যাবে? বিশ্বাস করেন সকালে চলে যাব। রাফি তখন বলল, এই মেয়ে, তোমার কমন সেন্স নেই? এত রাতে মেয়ে নিয়ে বাসায় গেলে আব্বু আম্মু আমায় কি বলবে, ওনারা কি ভাববে, এটা বুঝতে পারছো? মেয়েটি তখন বলল, আমায় কোনোভাবে হেল্প করা যায় না? রাফি তখন বলল, হেল্প করতেছেন? এত রাতে বাসা থেকে বের হয়েছেন কেন? ঠিকানা কোথায় আপনার? বাসার ঠিকানা দেন, আমি আপনাকে বাসায় পৌঁছে দিই। মেয়েটি বলল, বাসায় যাওয়ার হলে আর এত রাতে রাস্তায় থাকতাম না, আমার পরিবারের আপন কেউ নেই, সৎ মা বাবা নেই। রাফি তখন বলল, তাহলে আমি হেল্প করতে পারবো না। এই বলে রাফি হাঁটতে শুরু করলো, কিন্তু মনের ভেতর কেমন খচখচ করতে লাগলো। মেয়েটা হয়তো খুব বিপদে পড়েছে, নয়তো কি অপরিচিত কারো কাছে এত অনুরোধ করে। এখন তো রাস্তায় বখাটেদের অভাব হবে না, যদি মেয়েটার কিছু হয়। এইসব ভেবে আবার পেছনে হাঁটতে লাগলো। আপনারা যারা এই গল্পটার পরের পার্টটা দেখতে চান, তাহলে তারা MS কার্টুন স্টোরি আনলিমিটেড ইউটিউব চ্যানেলে চলে যাবেন, ওইখানে এই গল্পটা দেওয়া আছে, ওইখান থেকে দেখে নিতে পারেন। তো সবাই ইউটিউব চ্যানেলে চলে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন গল্পে ফিরে যাই। আরে মেয়েটা তো এখানেই ছিল, কই গেল? আশেপাশে খুঁজতে লাগলো, তখনই দেখতে পেলাম মেয়েটা একটা দেয়ালের আড়ালে বসে আছে। তখন আমি বললাম, এই যে শুনছেন। আচমকা কারো ডাক শুনে মেয়েটা একটু ভয় পেল, আর দেখে আবার সেই ছেলেটা। মেয়েটি তখন বলল, আপনি আবার এসেছেন কেন? রাফি তখন বলল, আপনাকে নিতে আসলাম, ইচ্ছে হলে আমার সাথে চলেন, রাতটা থেকে সকালে চলে আসবেন। মেয়েটা কেঁদে চলছে। রাফি তখন বলল, প্লিজ কান্না থামান, চলেন আমার সাথে। মেয়েটি তখন বলল, বিশ্বাস করেন আমার মনে কোনো কুমতলব নেই, আমি সকালেই চলে আসব। রাফি তখন বলল, আমি কি বলেছি আপনার মনে কুমতলব আছে? তারপর তারা দুজন হাঁটতে শুরু করলো। একটু যেতে না যেতেই মেয়েটি বলল, আমার ব্যাগটা একটু আপনার হাতে নেবেন। রাফি বলল, কেন? আজব মেয়ে তো আপনি, আপনার ব্যাগটা নেবেন আমাকে দিয়ে? মেয়েটি তখন বলল, এভাবে বলছেন কেন, থাকতে লাগবে না। রাফি তখন বলল, হয়েছে, দেন আমার কাছে। মেয়েটি তখন ব্যাগটি দিল, আর রাফি বলল, ওরে বাবা, এত ওজন ব্যাগ কেন? আপনি কি বাসা থেকে পালিয়ে এসেছেন? মেয়েটি তখন মাথা নিচু করে বলল, হুম। রাফি তখন বলল, কেন পালিয়েছেন? সেই কখন থেকে কেঁদে যাচ্ছেন, প্লিজ কান্না থামান। মেয়েটি তখন বলল, আমার মতো বিপদে থাকলে আপনিও কান্না করতেন। আমার সৎ মা আমার বিয়ে ঠিক করেছে একজন বুড়ো মানুষের সাথে, ওনার 4টা বাচ্চা আছে, বউ আছে 2টা। পালিয়ে না আসলে ওই বুড়ো মানুষটার সাথে বিয়ে হয়ে যেত। রাফি তখন বলল, পালিয়ে আসলেন, থাকবেন কোথায় সেটা ভাবেননি? আত্মীয় স্বজন কেউ আছে এখানে? মেয়েটি তখন বলল, আত্মীয় স্বজন থাকলে কি নির্লজ্জের মতো আপনার কাছে হেল্প চাইতাম? রাফি তখন বলল, আজব মেয়ে তো আপনি, থাকা খাওয়ার জায়গা নেই, অথচ বাসা থেকে পালিয়ে এসেছেন। যাই হোক, সেটা আপনার ব্যাপার। নাম কি আপনার? মেয়েটি তখন বলল, আমার নাম রাইসা। আর আপনার নাম? তখন আমি বললাম, আমার নাম রাফি। রাইসা তখন বলল, আচ্ছা, আমি কি আপনার বাসায় থাকবো আজকে রাতে? রাফি তখন বলল, বাসায় না তো জঙ্গলে থাকবেন, আমায় বিশ্বাস না হলে রাস্তা মাপেন। রাইসা তখন বলল, বিশ্বাস না হলে কি হেল্প চাইতাম? আপনার বাবা মা যদি কিছু বলে? তখন আমি বললাম, বাবা মা এখন মনে হয় ঘুমিয়ে গেছে, যেভাবে হোক ম্যানেজ করব, আপনার ভাবতে হবে না। ঠিক তখনই হঠাৎ করে বলে উঠল, আমি আর হাঁটতে পারছি না, হাত পা অবশ হয়ে যাচ্ছে, গাড়ি রাখলে ভালো হতো। রাফি তখন বলল, বাসার সামনে এসে গাড়ি খুঁজছেন? রাইসা তখন বলল, মানে? রাফি তখন বলল, মানে আপনি এখন আমার বাসার সামনে দাঁড়িয়ে আছেন, আপনি একটু আড়ালে দাঁড়ান, আমি দেখে আসি আম্মু আব্বু ঘুমিয়েছে কিনা। রাইসা তখন বলল, আচ্ছা ঠিক আছে। তারপর আমি বাসার ভিতরে ঢুকলাম, বাবা মা ঘুমিয়ে গেছে, যাক আল্লাহর রহমত করছে। বাইরে এসে রাইসাকে বললাম, এই আসেন, আস্তে আস্তে পা টিপে টিপে হাঁটবেন, কোনো শব্দ যেন না হয়।
রাইসা বলল আচ্ছা ঠিক আছে। রাইসা হাঁটার সময় ঝুমঝুম শব্দ হচ্ছে, তাই আমি রাইসাকে বললাম, এই আপনার পায়ে কি পায়েল পড়েছেন? রাইসা বলল, হ্যাঁ মোজার নিচে পায়েল, আমি খুলে ফেলেছি ওয়েট। তখন আমি বললাম, বাহ, মোজার নিচে পায়েল। রাফি আর রাইসা আস্তে আস্তে পা টিপে টিপে বাসার ভেতর প্রবেশ করলো যাতে কেউ না টের পায়। রাফির রুমের ভেতরে ঢুকে দরজার ছিটকনি লাগিয়ে দিল, মনে হচ্ছে যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয় করেছি। রাফি ফিস ফিস করে রাইসাকে বলল, কোনো রকম শব্দ করবে না, এটা আমার রুম, আজকে রাতে এখানে থাকবেন। রাইসা তখন বলল, আপনি কোথায় থাকবেন? রাফি বলল, আমি কোথায় থাকবো মানে? আমিও রুমে থাকবো, আপনি খাটে ঘুমাবেন আর আমি সোফায়। হাজার হোক আপনি আমার অতিথি, যদিও অপ্রত্যাশিত অতিথি বলতে পারেন। অতিথির আপ্যায়ন না করলে আল্লাহ আমায় পাপ দিবে। রাইসা তখন বলল, না না, আপনি খাটে ঘুমান, আমি সোফায় ঘুমাবো, এমনিতে আপনাকে অনেক বিরক্ত করেছি। তখন আমি বললাম, বিরক্ত করেননি, ঝামেলায় জড়িয়েছেন, মা বাবা টের পেলে কি হবে সেটাই আল্লাহ জানে। আচ্ছা আপনি সেই কখন থেকে কেঁদেই যাচ্ছেন, প্লিজ কান্না থামান। রাইসা তখন বলল, তখন আমি বললাম, কি আপনি মনে হয় অনেক ক্লান্ত, আপনি কি পর্দা করেন? পর্দা করলে বোরকা হিজাব এসব চেঞ্জ করার দরকার নেই। রাইসা বলল, না চেঞ্জ করব, অনেক ক্লান্ত লাগছে। তখন আমি বললাম, আচ্ছা আপনি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসেন, আমি খুব ক্লান্ত লাগছে, আমি সোফায় শুয়ে পড়ছি, আপনি খাটে শুয়ে পড়েন ফ্রেশ হয়ে। রাইসা তখন বলল, আর শুনেন, সকালে দরজা কেউ নক করলে দরজা খুলবেন না, দরজা নক করলে আপনি ওয়াশরুমে চলে যাবেন আর আপনার ব্যাগটাও খাটের নিচে রাখেন। রাইসা তখন বলল, আচ্ছা ঠিক আছে, কোনো মেয়েলি জিনিসপত্র ভুলেও রাখবেন না, সব ব্যাগ গুছিয়ে রাখেন, কালকে সকালে চলে যাবেন, কিন্তু দেখতেই তো পারছেন কত রিস্ক। রাইসা তখন বলল, চলে যাব। তারপর রাইসা ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। রাফি সোফায় শুয়ে পড়লো। রাইসা মনে মনে বলতে লাগলো, লোকটা কত ভালো, আমার জন্য কত রিস্ক নিল, এমন ভালো মানুষ এই যুগে আছে, লোকটার ভেতরে খারাপ কোনো দৃষ্টিভঙ্গি নেই। এইসব ভাবতে ভাবতে ব্যাগ থেকে জামা কাপড় বের করে বোরকা হিজাব হাত মোজা সব খুলে ব্যাগের ভেতরে রেখে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে ঢুকে তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে নিল, খুব ক্ষুধা পেয়েছে, কালকে দুপুরে ভাত খেয়েছে, এখন পর্যন্ত এক ফোঁটা পানিও মুখে দেয়নি, আবার খুব কান্না পাচ্ছে, চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে, কান্না করলে বুকের ভেতরটা হালকা হতো। আর এমনটা হবে রাইসা কখনো ভাবতে পারেনি। আজকের রাতটা কখনো হয়তো ভুলতে পারবে না, বুকের ভেতর দাগ কেটে থাকবে। এদিকে আমাকে সকালেই চলে যেতে হবে, কিন্তু কোথায় যাব? আমার জন্য তো দুনিয়ার সব দরজা বন্ধ, মাথার ভেতর প্রচন্ড পেন হচ্ছে, ক্ষুধার জ্বালাও সহ্য হচ্ছে না। এখন কি লোকটাকে ডাকা ঠিক হবে? অনেক বিরক্ত করেছি ওনাকে। খাটের উপর বসে রইল, ব্যাগেও খাওয়ার কিছু নেই, লোকটা মাত্রই ঘুমালো, খুব ক্লান্ত বোধহয় উনি। এখন ওনাকে ডাকলে কিরকম রিয়েক্ট করবে কে জানে। যেই রকম রিয়েক্ট করুক না কেন, বিপদে পড়লে সব রকম সব কিছু সহ্য করতে হয়। বিপদটা নিজের ভুলের কারণে হয়েছে, তাই সব পরিস্থিতি নিজেরই ফেস করতে হবে। তাই আর কোনো কিছু না ভেবে রাফির কানের কাছে গিয়ে আস্তে আস্তে বললাম, এই যে শুনছেন, বেশি জোরেও বলা যাবে না। আবার বললাম, এই যে শুনছেন, একটু উঠেন প্লিজ। ধুর, উনি কিছুতেই উঠছে না। একটু সময় ভেতর এত গভীর ঘুমিয়ে গেল না, এভাবে উনি উঠবে না, অন্য ব্যবস্থা অবলম্বন করতে হবে। তাই রাফির পায়ের কাছে গিয়ে পায়ের তলায় সুড়সুড়ি দিল, সাথে সাথে রাফি লাফিয়ে উঠে পড়লো। এই কে কে? রাইসা তখন বলল, চুপ, আমি রাইসা। তখন আমি কিছুটা বিরক্ত ভাব নিয়ে বললাম, ও আপনি? এতক্ষণে তো বোরকা হিজাব পরা ছিলেন, তাই চিনতে পারেনি। রাইসা তখন বলল, খুব বিরক্ত হচ্ছেন তাই না? জানেন আমি কালকে ভাত খেয়েছি আর এখন পর্যন্ত একটু পানিও মুখে দিইনি, ক্ষুধার জ্বালায় ঘুমাতে পারছি না, যদি কিছু খেতে দিতেন। মেয়েটার মুখটা একদম শুকিয়ে আছে, চোখগুলো ফুলে গেছে, নাকের গোড়ায় ঘাম দিচ্ছে বিন্দু বিন্দু। কি মায়া মেয়েটার ভেতর, এত মায়াবী মানুষ কি করে হয়? খুব মায়া হলো মেয়েটার প্রতি। তখন আমি বললাম, আচ্ছা আপনি বসুন, আমি ডাইনিং রুম থেকে খাবার নিয়ে আসছি। নিজুম তখন মনে মনে ভাবছে, লোকটা খুব বেশি ভালো, কি ধৈর্য। কিছু কিছু মানুষ ময়লা আবর্জনার চেয়েও খারাপ, আর কিছু কিছু মানুষ খুব বেশি ভালো। রাইসা এসব ভাবছে। তখন আমি বললাম, কি ভাবছেন এত? মনে হচ্ছে ভাবতে ভাবতে কবি বা সাহিত্যিক কিছু একটা হয়ে যাবেন। রাইসার এত কষ্টের মাঝেও হাসি ফেললো। তখন বলল, বাহ, লোকটা তো বেশ মজার, এত বিরক্ত করলাম তাও কত সুন্দর করে কথা বললে। রাইসার ঠোঁটের কোণে একটু হাসি টেনে বলল,
কবি বা সাহিত্যিক কিছু হওয়ার আশা নেই, আপাতত পেট ভরে খেতে পারলেই চলবে। তখন আমি বললাম, এই নিন পেট ভরে খান, খুব ক্লান্ত তো আপনি, গায়ে কথা বলার শক্তিও মনে হয় নেই। এইরকম না খেয়ে থাকলে কারোরই কথা বলার শক্তি থাকে না। তখনই রাইসা বলে উঠলো, এগুলো কি এনেছেন? তখন আমি বললাম, কেন, ফল এনেছি, এসব খেলে কথা বলার শক্তি হবে তাই। রাইসা তখন বলল, আসলে সারাদিনের পর এগুলো খেলে বমি করে দেব, আর এখন এগুলো খাওয়ার রুচি নেই, আমি ভাত খাবো, ভাত এনে দিতে পারবেন? তখন আমি বললাম, হায় রে আল্লাহ, আচ্ছা এনে দিচ্ছি, আজকে সারা রাতে আমাকে সজাগ থাকতে হবে। রাইসা আর কোনো কিছু না বলে মাথা নিচু করে বসে রইল। রাফি আবার ফাঁটি ফেটি বেড ডাইনিং রুমে গেল। কি যে বিপদে পড়লাম, ধূপ, মেয়েটা এমন অসহায়ভাবে বলে, ফিরিয়েও দিতে পারি না। তারপর সেখান থেকে খাবারগুলো নিয়ে আবার গেলাম। রাইসাকে বললাম, এই যে নিন পোলাও আর মাংস। রাইসা তখন বলল, আমি তো এগুলোও খেতে পারবো না, পোলাওতে তো অনেক তেল, আর মাংস খেতে পারবো না, আমার অ্যালার্জি প্রবলেম আছে, সারাদিন পর এত তৈলাক্ত পোলাও খেলে আমি বমি করে দেব, আর একবার যদি বমি শুরু হয় সারাদিনও থামবে না, আপনার ফ্লোর ভূমিতে ভেসে যাবে, তার চেয়ে ভালো আমি ফলই খাবো। তখন আমি একটু রাগে বললাম, আপনার জন্য কি করব বলেন, এটাই প্রবলেম, ওইটাই প্রবলেম, আসলে আপনি নিজেই একটা প্রবলেম। রাইসা কথাটা শুনে মাথা নিচু করে ফেললো, আর মনে মনে বলছে, লোকটাকে কত ভালো ভাবছিলাম, মাত্র কি বাজেভাবে কথা শোনালো। থাক, এমন বিরক্ত করলে সবাই কথা শোনাবে, গায়ে কথা বলার শক্তিটুকু নেই, সুইসাইড করতে ইচ্ছে করছে, খুব কান্না পেলো, হাজার চেষ্টা করেও চোখের পানি আটকে রাখতে পারলাম না, টপ টপ করে গাল বেয়ে পানি পড়তে লাগলো। তখন আমাকে বলল, আমি নিজে একটা প্রবলেম, আপনাকে আমি অনেক বিরক্ত করছি, অনেক উপকার করেছেন, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি কিছু খাবো না, ক্ষুধা চলে গেছে। তখন আমি বললাম, মেয়েদের এই একটাই স্বভাব, কিছু একটা বললেই এটা করব না, সেটা করব না, সরি, এভাবে বলা আমার ঠিক হয়নি, আপনি বসুন, আমি ভাত আর ডিম ভাজি নিয়ে আসছি। রাইসা বলল, বলছি না খাবো না। তখন আমি বললাম, দেখেন, বিপদে পড়লে সব রকম কথা সহ্য করতে হয়, আর আপনি যদি না খান তাহলে আপনার এখন আবার রাস্তায় রেখে আসবো। রাইসা বলল, ব্ল্যাকমেল করছেন? তখন আমি বললাম, ব্ল্যাকমেল বলেন আর যাই বলেন, চোখ মুছুন, আমার রুমে বসে কান্না করা যাবে না। রাইসা বলল, রাফি তখন একটু রাগে সুরে বলল, কি কান্না থামাতে বলছি কিন্তু। রাইসা ভয় পেয়ে গেল, চোখ মুছে চুপচাপ বসে রইল। তখন আমি বললাম, এই যে শুনেন, ডিমবাজি করে আনতে হবে, তাই আসতে একটু লেট হবে। দরজার বাইরে আমি ছিটকনি লাগিয়ে গেলাম, ডিম আর ভাতে তো কোনো প্রবলেম নেই। রাইসা তখন বলল, না। রাফি মনে মনে খুব বিরক্ত হচ্ছে, মেয়েটার সামনে তেমন বিরক্ত ভাব প্রকাশ করলো না, বাসা থেকে পালিয়ে আসে, অথচ কোথায় যাবে, কোথায় খাবে কিছুই জানে না, যত সব। এদিকে লাইফে আমি কখনো রান্নাঘরে যাইনি, আর আজকে কোথাকার এক মেয়ের জন্য ডিম ভাজি করতে হবে, নিজের মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে করছে। রান্নাঘরে কোথায় তেল, কোথায় লবণ কিছুই জানি না। রান্নাঘর থেকে কিসের যেন শব্দে রাফির মায়ের ঘুম ভেঙে গেল, বিছানা থেকে এসে রান্নাঘরের দিকে গেল, আর ভূত দেখার মতো চমকে গেল, তার ছেলে রান্নাঘরে, তাও এত রাতে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না যে ছেলে জীবনে কখনো রান্নাঘরে আসেনি, সে আজ এত রাতে রান্নাঘরে ডিম ভাজে। এদিকে আচমকা কারো ডাক শুনে পেছন ফিরল রাফি, মুখে একটু হাসি নিয়ে বলল, মা তুমি? আম্মু তখন আমাকে বলল, বাবা তুই ঠিক আছিস তো? তখন আমি বললাম, হ্যাঁ আমি ঠিক আছি তো, কেন, কি হয়েছে? আম্মু বলল, তুই এত রাতের রান্নাঘরে কেন, বাসায় ফিরছিস কখন? তখন আমি বললাম, একটু আগে ফিরেছি, তুমি ঘুমিয়েছিলা তাই ডাকিনি, আর পোলাও মাংস ওইসব খেতে ইচ্ছে করছিল না, তাই হঠাৎ ডিমবাজি করে ভাত খেতে ইচ্ছে করছে, তাই রান্নাঘরে চলে আসলাম। আম্মু তখন বলল, প্রতিদিন আমাকে ডাকিস, আর আজকে আমার ঘুমের চিন্তা করছিস, কাহিনী কি? এদিকে রাইসার মহিলাদের কণ্ঠ পেয়ে বিগড়ে গেল, বুঝতে পেরেছে হয়তো ও মা সজাগ পেয়েছে, তাড়াতাড়ি করে সে ওয়াশরুমে চলে গেল। তখন আমি আম্মুকে বললাম, আম্মু তুমি ঘুমাও, আমি ভাত খেয়ে ঘুমিয়ে যাব। আম্মু বলল, তুই ডিমবাজি আর ভাত নিয়ে রুমে যাচ্ছিস কেন? আমি তখন বললাম, আম্মু অহেতুক প্রশ্ন করো না, একা একা টেবিলে বসে খেতে ভালো লাগছে না, এবার খুব বিরক্ত লাগছে, ইচ্ছে করছে মেয়েটাকে গিয়ে রাস্তায় রেখে আসি। রুমে গিয়ে ভেতরে দরজা লাগিয়ে দিলাম, জানালা সব বন্ধ করে দিল। যাই হোক, মেয়েটার বুদ্ধি আছে, ওয়াশরুমে চলে গেছে। এদিকে মেয়েটাকে খুঁজে পাচ্ছি না, ওয়াশরুমেও নেই, এটা মেয়ে নাকি আবার ভূত পেতনি,
হে আল্লাহ আমায় রক্ষা করো। ঠিক তখনই আমি দেখতে পেলাম। তো গাইস, আমাদের নতুন গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি নেক্সট পার্ট চান তাহলে এখনই কমেন্ট করে জানান। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।